Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear learners, I would like to welcome you to my English session. This is Aminul Islam Ujjal, and today's session is about clause. Thank you. তো প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন যে ক্লোজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে গ্রামারের, ইংরেজি গ্রামারের। তো এই ক্লজ ছাড়া, অর্থাৎ এই ক্লজের আকার, ক্লজের যে শর্ত, তারপর ক্লজের যে শ্রেণীবিন্যাস, ক্লজকে ভালো করে না জানলে সত্যিকার অর্থে মানসম্পন্ন ইংরেজি জানা সম্ভব নয়। আমরা যদি লিখতে যাই, আমরা যদি লিখতে যাই বা বলতে যাই, যেটাই করতে যাই না কেন, আমাদেরকে যদি আমরা স্ট্যান্ডার্ড বা মানসম্পন্ন ইংরেজি যদি বানাতে যাই, তাহলে আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যেমন জানতে হয়, আর সেগুলো জানতে গেলে অবশ্যই আমাদের ক্লজ জানতে হবে। আর আমরা জানি যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তিন ধরনের সেন্টেন্স, আর সেগুলো হলো গঠনের উপর ভিত্তি করে। আরও 5 প্রকারের সেন্টেন্স আছে, সেটা হলো অর্থের উপর ভিত্তি করে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। কিন্তু বাক্যের যে গঠনের দিক দিয়ে যে ভাষাকে, আমাদের লেখা বা বলাকে যে বেশি মানসম্পন্ন করে, সেটা হলো যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেই 3টা সেন্টেন্স। আর সেগুলো জানতে গেলে আমাদের ক্লজ ঠিক মতো জানতে হবে। আর শিক্ষার্থীদের ক্ষেত্রে এই ক্লজ জানা আরও অধিক জরুরি, কারণ তাদের বিভিন্ন পরীক্ষায় এই ধরনের তাদের বিভিন্ন আইটেমের সম্মুখীন হতে হয়। যেমন কমপ্লিটিং সেন্টেন্সেসের ক্ষেত্রেও এটা জানা দরকার। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের যে ইন্টারচেঞ্জেস, তাদের যে আন্তঃপরিবর্তন, একটা থেকে আরেকটা, এরকম চেঞ্জ করতে গেলেও তাদের এই ক্লজ জানা খুব জরুরি। তো যাই হোক, শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন যে ক্লজ বানানটা লক্ষ্য করুন, CLAUSE, ক্লজ। এই ক্লজ অর্থ হলো খণ্ড বাক্য বা উপবাক্য। দেখুন, এই ক্লজ খণ্ড বাক্য বা উপবাক্য, আবার এই ধরনের, এটা আবার কেমন বাক্য? তো বাক্য হতে আমরা জানি, উই নো ভেরি ওয়েল দ্যাট ইফ উই ওয়ান্ট টু মেক এনি সেন্টেন্স, উই হ্যাভ টু ইউজ অ্যাট লিস্ট সাবজেক্ট অ্যান্ড ভার্ব, অ্যান্ড দেয়ার মে বি এক্সটেনশন। কিন্তু আমাদের বাক্য রচনা করতে, বাক্য তৈরি করতে গেলে অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করতে হয়। আর এরপরে যা থাকে সেটা হলো এক্সটেনশন বা বর্ধিতাংশ। তো একটা ক্লোজেও ঠিক তা থাকে। একটা ক্লোজ সেও, যেহেতু এখানে বলাই আছে বাক্য কথাটা কিন্তু অবশ্যই বলা হচ্ছে, কিন্তু সেটা খণ্ড বাক্য। কিন্তু বাক্য হতে যা যা প্রয়োজন, এই খণ্ড বাক্যেও তা আছে। কিন্তু কেন আমরা খণ্ড বাক্য বলি, সেটা আমরা একটু পরেই জানবো। তো যেহেতু এটা একটা বড় আলোচনা, আমি এটাকে পার্ট আলোচনা করতে চাই। আজকে ক্লোজ, খণ্ড বাক্য এর পার্ট 1 আলোচনা করব। তো এখানে আমি যে সংজ্ঞাটা দিয়েছি এই ক্লজের, একটি সাবজেক্ট ও একটি ভার্ব বিশিষ্ট একগুচ্ছ শব্দ যখন একটি বৃহৎ বাক্যের অধীনে বসে, তখন তাকে ক্লজ বা খণ্ড বাক্য বলে। তাহলে এখানে কি বলেছি? একটি সাবজেক্ট এবং একটি ভার্ব বিশিষ্ট একগুচ্ছ শব্দ বলেছি। একটি সাবজেক্ট ও একটি ভার্ব বিশিষ্ট একগুচ্ছ শব্দ যখন একটি বৃহৎ বাক্যের অধীনে বসে, তখন তাকে ক্লোজ বলে, ক্লোজ বা খণ্ড বাক্য বলে। আর ইংরেজিতে যদি বলতে যাই, তাহলে when a group of words having a subject and a verb sits under a large sentence, it is called clause. তাহলে আমরা এখানে দেখলাম, আমরা কেন খণ্ড বাক্য বলছি। এখানে বাড়তি একটা শর্ত আছে, সেটা হলো যে এটা অধীনে বসবে। কার অধীনে? বৃহৎ একটি বাক্যের অধীনে বসবে। তো এখানে সাবজেক্ট এবং ভার্ব থাকা সত্ত্বেও আমরা একে বলবো খণ্ড বাক্য। বাক্য না বলে বলবো খণ্ড বাক্য, কারণ এই এত শর্ত পূরণ করা সত্ত্বেও সে পূর্ণাঙ্গ বাক্য নয়।
বাক্য নয়, খণ্ড বাক্য, কারণ সে বৃহৎ বাক্যের অধীনে বসবে, তাই তাকে আমরা খণ্ড বাক্য বলবো। এই ক্লোজ, প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় শিক্ষার্থী, এই ক্লোজ আবার, these clauses are of three types mainly ক্লোজ প্রধানত তিন প্রকারের: প্রিন্সিপাল ক্লোজ, প্রধান খণ্ড বাক্য; সাবঅর্ডিনেট ক্লোজ, অধীন খণ্ড বাক্য; কোঅর্ডিনেট ক্লোজ, সহ খণ্ড বাক্য। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম যে ক্লোজ তিন প্রকারের, প্রধানত ক্লোজেস আর অফ থ্রি টাইপস মেইনলি: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লোজ। আবার প্রিন্সিপাল ক্লোজকে আমরা মেইন ক্লোজও বলি। প্রিন্সিপাল ক্লোজকে আরও অন্যান্য নামে ডাকা যায়, যেমন প্রিন্সিপাল ক্লোজ, মেইন ক্লোজ, আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজও বলা যায়। তদ্রূপ এই সাবঅর্ডিনেট ক্লোজকে আবার বলা যেতে পারে ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ নির্ভরশীল, অধীন খণ্ডবাক্য। কোঅর্ডিনেট ক্লোজ, এটা হলো সহ খণ্ডবাক্য, যাকে আমরা আবার দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এখন আমরা দেখব যে প্রত্যেকটা ক্লোজ আবার কেমন। প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ, মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ? যে ক্লোজ নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে এবং অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল নয়, তাকে প্রিন্সিপাল ক্লোজ বা প্রধান খণ্ডবাক্য বলে। তাহলে এই আমরা যেমন ভাওয়েল এবং কনসোনেন্ট পড়েছি। ভাওয়েল যেমন স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, যে স্বরবর্ণ অন্য কারো সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে, এরকম মেইন ক্লোজ এরকম যে অন্য কারো সাহায্য ছাড়াই নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, কারোর উপর নির্ভরশীল নয়, যার ফলে এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ বা প্রধান খণ্ড বাক্য। তো আমরা একটা উদাহরণ দেখি। দ্য টিচার said that the earth moves round the sun. The teacher said that the earth moves around the sun. এখানে the teacher said, এটা একটা ক্লোজ। that the earth moves around the sun, এটা আরেকটি ক্লোজ। তো আমরা দেখব এখানে দেখব এই বাক্যটায় the teacher said, এটা হলো মেইন ক্লোজ। কেন মেইন ক্লোজ? সে নিজেই অর্থ করতে পারছে। দ্য টিচার সেইড ক্লজটি দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান এর উপর নির্ভরশীল নয়, তাই এটি প্রিন্সিপাল ক্লোজ। দ্য টিচার সেইড, শিক্ষকটি বললেন, এটা মেইন ক্লোজ। কারণ কি? এটা এই দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা আরেকটি ক্লোজ। এই ক্লোজের উপরে অর্থ সম্পূর্ণ করার জন্য দ্য টিচার সেইড এই ক্লোজটি নির্ভরশীল নয়, এজন্যই বা তাই এটি প্রিন্সিপাল ক্লোজ। তো প্রিয় শিক্ষার্থী, এই মেইন ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ বোঝার আরেকটি সহজ উপায় আমি বলে দিচ্ছি। এটা হলো দেখেই বোঝা যাবে, একেবারে জলের মতো সোজা। যে ক্লোজের পূর্বে কনজাংশন থাকে না, সেটি মেইন ক্লোজ, আর যে ক্লোজের পূর্বে কনজাংশন থাকে সেটি সাবঅর্ডিনেট ক্লোজ। তাই সেই হিসেবেও যদি আমরা দেখি, দ্য টিচার সেইড এর পূর্বে কোনো কনজাংশন নেই, এই জন্য সেটা মেইন ক্লোজ। আবার
that the earth moves round the sun. এই ক্লোজের শুরুতে দ্যাট আছে অর্থাৎ কনজাংশন দ্যাট আছে, এই জন্য এটা সাবঅর্ডিনেট ক্লোজ। যাই হোক, আমরা এখন দেখব বিতে সাবঅর্ডিনেট ক্লোজ। যে ক্লোজের অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল। যে ক্লোজ অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বা অধীন খণ্ডবাক্য বলে The teacher said that the earth moves round the sun. এখানে the teacher said that the earth moves round the sun. এই বাক্যে that the earth moves round the sun ক্লজটি the teacher said এই প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল, তাই এটি সাবঅর্ডিনেট ক্লোজ বা অধীন খণ্ডবাক্য। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে এই বৃহৎ বাক্যের মধ্যে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ আছে। তাহলে এই যে আমরা প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ যে আলোচনা করলাম, এর ভিত্তিতে আমরা কি বুঝলাম? যে ক্লোজ অন্য ক্লোজের উপরে নির্ভরশীল নয় পূর্ণাঙ্গ অর্থ প্রকাশের জন্য, সেটি মেইন ক্লোজ। আর যে ক্লোজ পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল, সেটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট মানে অধীন, আর প্রিন্সিপাল মানে প্রধান। তো এখানে আরেকটা কথা বলেছি যে ক্লোজের পূর্বে কনজাংশন থাকে না সেটি মেইন ক্লোজ, আর যে ক্লোজের পূর্বে কনজাংশন থাকে সেটি সাবঅর্ডিনেট ক্লোজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এরপরে দেখব কোঅর্ডিনেট ক্লোজ। এটা হলো তৃতীয়, দ্য থার্ড টাইপ অফ ক্লোজ, যেটা হলো কোঅর্ডিনেট ক্লোজ। দুটি প্রিন্সিপাল ক্লোজ। এখন এই কোঅর্ডিনেট মানে সহ, তাই এটা দুটি প্রিন্সিপাল ক্লোজ একটি কোঅর্ডিনেট কনজাংশন যেমন অ্যান্ড বা বাট এ ধরনের কোনো কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হলে তাদেরকে কোঅর্ডিনেট কনজাংশন বা সহখণ্ড বাক্য বলে। তাহলে কোঅর্ডিনেট ক্লোজ কি? কোঅর্ডিনেট ক্লোজ হলো যখন দুটি, আমরা আগেই জেনেছি যে প্রিন্সিপাল ক্লোজ কি। তো দুটি প্রিন্সিপাল ক্লোজ যখন একটি কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তারা প্রত্যেকেই কোঅর্ডিনেট ক্লোজ হয়ে যায়। কোঅর্ডিনেট ক্লোজ। আর এগুলো কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? অ্যান্ড, বাট, ইয়েট, অর, এগুলো এই ধরনের কোঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেট কনজাংশনস, এগুলো দ্বারা যখন দুটি প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয় তখন তাদেরকে কোঅর্ডিনেট ক্লোজ বলা হয়। যেমন হি ইনভাইটেড মি অ্যান্ড আই অ্যাকসেপ্টেড ইট। এখানে কেউ কারোর উপরে নির্ভরশীল নয়, স্বাধীন। বোথ অফ দেম আর অফ ইকুয়াল ইম্পর্টেন্স অ্যান্ড নান অফ দেম ইজ ডিপেন্ডেন্ট অন অ্যানাদার। তো উভয়ই সমগুরুত্বপূর্ণ এবং কেউ কারোর উপর নির্ভরশীল নয়, অথবা নির্ভরশীল হলে দুইজনের উপর নির্ভরশীল, একা কেউ কারোর উপর নির্ভরশীল নয়। হি ইনভাইটেড মি, সে আমাকে দাওয়াত করলো। অ্যান্ড আই অ্যাকসেপ্টেড ইট, এবং আমি এটা গ্রহণ করলাম। যদি বলি হি ইনভাইটেড মি, সে আমাকে দাওয়াত করলো, আই অ্যাকসেপ্টেড ইট, আমি এটা গ্রহণ করলাম, দুটোই সমভাবে গুরুত্বপূর্ণ এবং সমভাবে তারা অর্থ প্রকাশ করতে পারে। তো প্রিয় দর্শক শ্রোতা, so long I have been discussing or talking about the definition of clauses and the classifications of clauses. ক্লোজ তাহলে তিন প্রকারের আমরা জানি, যে মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ আর কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ
কারোর উপর নির্ভরশীল নয়, যে ক্লোজ নিজে নিজেই অর্থ সম্পূর্ণ করতে পারে। আর সাবঅর্ডিনেট ক্লোজ নিজে নিজে অর্থ সম্পূর্ণ করতে পারে না, যে প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল। আর আরেকটি ক্লোজ আছে, সেটা হলো কোঅর্ডিনেট ক্লোজ। যে দুটি প্রিন্সিপাল ক্লোজ যখন কোনো কোঅর্ডিনেট কনজাংশন যেমন অ্যান্ড, বাট, অর ইত্যাদি দ্বারা যুক্ত হয়, তখন তাদেরকে কোঅর্ডিনেট ক্লোজ বলা হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা দেখব যে এখানে ক্লাসিফিকেশনস অফ, আবার সেই সাবঅর্ডিনেট ক্লোজ যেটা আমরা দেখলাম, সেই সাবঅর্ডিনেট ক্লোজগুলো আবার কয় প্রকারে সেটা আমরা জানবো। প্রিয় দর্শক শ্রোতা, এই আলোচনাটা আজকে একটু বড় হতে পারে, যেহেতু গ্রামেটিক্যাল এটা শুরু করলে এর একটা যৌক্তিক বিভাজন থাকা উচিত। এই জন্যে আমি এখানে এই সাবঅর্ডিনেট ক্লোজের যে ক্লাসিফিকেশন সেটাও আলোচনা করব। এখানে একটা কথা বলে নেওয়া দরকার যে আমরা স্ট্রাকচারালি সেন্টেন্সেস আর অফ 3 টাইপস: সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। সিম্পলে কোনো ক্লজ নেই, তাই কনজাংশনে নেই, কিন্তু কমপ্লেক্সে নিচের পক্ষে দুটো ক্লোজ থাকে, একটা মেইন ক্লোজ আর একটি সাবঅর্ডিনেট ক্লোজ। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ক্লোজ থাকে এবং তারা দুজনই সমগুরুত্বপূর্ণ এবং তাদেরকে কোঅর্ডিনেট ক্লোজ বলা হয়। তো যাই হোক, সেই সাবঅর্ডিনেট ক্লোজ আবার 3 প্রকারের। সাবঅর্ডিনেট ক্লোজেস আর অফ 3 টাইপস again, and here you see classifications of subordinate clauses, অধীন খণ্ডবাক্য সমূহের শ্রেণী বিভাগ। যেমন সাবঅর্ডিনেট ক্লোজ প্রধানত 3 প্রকারের। সাবঅর্ডিনেট ক্লোজ প্রধানত 3 প্রকারের। সাবঅর্ডিনেট ক্লোজ প্রধানত 3 প্রকারের, যেমন 1 নম্বরে নাউন ক্লোজ, 2 নম্বরে অ্যাডজেক্টিভ ক্লোজ, 3 নম্বরে অ্যাডভার্ব ক্লোজ। তাহলে আমরা জানলাম যে সাবঅর্ডিনেট ক্লোজেস আর অফ 3 টাইপস: নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ অ্যান্ড অ্যাডভার্ব ক্লোজ। আমরা এখন দেখব যে এই ক্লোজগুলো, আজকে আমরা দেখব যে এই নাউন ক্লোজ কি নাউন ক্লোজটা আমরা এই পর্বে জানবো যে নাউন ক্লোজ কি কাজ করে। আমরা অবশ্যই পার্ট অফ স্পিচ সম্পর্কে আমাদের যে ধারণা আছে সে আলোকে যদি বলি যে নাউন সম্পর্কে আমরা জানি, নাউন যে কাজ করে, নাউন ক্লোজও সেই কাজই করে। তাহলে নাউন ক্লোজ কিভাবে হয়? নাউন ক্লোজ যে সাবঅর্ডিনেট ক্লোজ, আর আমরা আগেই জানি যে সাবঅর্ডিনেট ক্লোজকে 3 ভাগে ভাগ করা হয়: নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ অ্যান্ড অ্যাডভার্ব ক্লোজ। তাহলে প্রথমে আমরা দেখি নাউন ক্লোজ এটা কিরকম ক্লোজ। যে সাবঅর্ডিনেট ক্লোজ বাক্যে নাউন বা প্রোনাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লোজ বলে। তাহলে আমরা দেখলাম যে নাউন ক্লোজ, আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লোজ 3 প্রকারের: নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ অ্যান্ড অ্যাডভার্ব ক্লোজ। তাহলে নাউন ক্লোজ, নাউন কথাটা যেহেতু আছে, ক্লোজ হোক আর যাই হোক, তাহলে নাউন ক্লোজ, তাহলে যে সাবঅর্ডিনেট ক্লোজ নাউন বা প্রোনাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লোজ বলে। আচ্ছা, আমরা দেখব কিভাবে সেটা নাউন ক্লোজ হয়, মানে নাউন যা কাজ করে এই নাউন ক্লোজও তা করে কিনা। নাউন ক্লোজ আমরা জানি, নাউন বাক্যে কি করে, বাক্যে নাউন বা প্রোনাউন তারা কি করে না, বাক্যে সাবজেক্ট হয়, অবজেক্ট হতে পারে, প্রিপোজিশনাল অবজেক্ট হতে পারে, আবার কমপ্লিমেন্ট হতে পারে, আবার অ্যাপোজিটিভ হতে পারে, ইত্যাদি হতে পারে। তো তাই যদি ওই সব শর্ত আমরা এই ক্লোজগুলোর নাউন ক্লোজের মধ্যে পাই, যে সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, প্রিপোজিশন অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, অ্যাপোজিটিভ হতে পারে, তাহলে এটা সেই নাউন ক্লোজ হবে। তাহলে নাউন ক্লোজ বাক্যে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, কিভাবে পারে আমরা দেখি। হোয়াট হি থিংস ইজ ডেঞ্জারাস, যা সে চিন্তা করে তা বিপজ্জনক। তাহলে এই হোয়াট হি থিংস ইজ ডেঞ্জারাস, তাহলে এখানে এই ক্লোজটি সাবজেক্ট হিসেবে কাজ করছে। কিভাবে সাবজেক্ট হিসেবে কাজ করছে? এখানে হোয়াট হি থিংস এটা একটা ক্লোজ। হোয়াট হি থিংস, এখানে হি সাবজেক্ট, থিংস হলো ভার্ব, আর এখানে হোয়াট হলো এখানে অবজেক্ট। হ্যাঁ, যা সে চিন্তা
করে ইজ ডেঞ্জারাস, বিপজ্জনক। তাহলে এই ইজের সাবজেক্ট কে? আমরা এই যে জানি ভার্ব ছাড়া, যে সাবজেক্ট সাথে কোনো ভার্ব বসতে পারে না, তাহলে ইজের সাবজেক্ট কোথায়? থিংস তো কখনো ইজের সাবজেক্ট হতে পারে না, এই থিংস কখনোই ইজের সাবজেক্ট হতে পারে না। তাহলে ইজের সাবজেক্ট কোথায়? এই পুরোটা মিলেই হলো ইজের সাবজেক্ট হয়েছে। আমি যদি এই নাউন ক্লোজটাকে পুরা ইট কল্পনা করি, আইটি ইট, ইট যদি কল্পনা করি তাহলে সুবিধা হয় বুঝতে। যদি আমি এই হোয়াট হি থিংস এই পুরোটার প্রোনাউন যদি বসাতে যাই তাহলে হবে ইট, এই পুরোটার প্রোনাউন হবে ইট। তাহলে যদি ইট ইজ ডেঞ্জারাস, ইহা বিপজ্জনক, তাহলে কিন্তু সহজ হয় বুঝতে। তাহলে ওভাবে চিন্তা করুন, হোয়াট হি থিংস এই পুরো ক্লোজটাই হয়ে গেছে ইজ এর সাবজেক্ট। তাহলে হোয়াট হি থিংস যা সে ভাবে তা ইজ ডেঞ্জারাস হয়, তা হয় বিপজ্জনক। আরেকটা উদাহরণ আমরা চিন্তা করি, হোয়েন হি উইল কাম ইজ আনসার্টেন, কখন সে আসবে তা অনিশ্চিত। হোয়েন হি উইল কাম ইজ আনসার্টেন, কখন সে আসবে তা অনিশ্চিত। ঠিক একইভাবে পূর্বের যে সেন্টেন্স তার মতো ইজের কোনো সাবজেক্ট এখানে নেই। কাম কি ইজের সাবজেক্ট হতে পারে? অবশ্যই না। তাহলে হোয়েন হি উইল কাম এই পুরোটা হয়ে গেছে সাবজেক্ট, কার? এই ইজের সাবজেক্ট। তাহলে এই হোয়েন হি উইল কাম ইজ আনসার্টেন, কখন সে আসবে তা অনিশ্চিত। তাহলে এটা নাউন যেহেতু সাবজেক্টের কাজ করে, নাউন বা প্রোনাউন, আর এই ক্লোজ সাবজেক্টের কাজ করার ফলে এটা হয়ে গেল এখন নাউন ক্লোজ। আশা করি বুঝতে পেরেছেন। নাউন ক্লোজ বাক্যে আবার অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, আবার নাউন ক্লোজ বাক্যে অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। আমরা জানি বাক্যে ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই হলো অবজেক্ট, সহজে বুঝতে গেলে। এখন কিভাবে এই নাউন ক্লোজ অবজেক্ট হিসেবে কাজ করে সেটা আমরা দেখব। এক্সাম্পল, আই নো, আমি জানি। কি জানি? হোয়াট হিজ ডিসিশন ইজ। আই নো, এই নোকে যদি প্রশ্ন করা যায় যে আই নো, আমি কি জানি, কাকে জানি তো এখানে বলা সম্ভব নয় যেহেতু ব্যক্তি নাই। তাহলে এখানে আছে অব্যক্তিক কোনো কিছু, যে আই নো যদি বলি আমি জানি, এটার যে অর্থ কি জানি, তাহলে উত্তরে আসবে হোয়াট হিজ ডিসিশন ইজ, তার সিদ্ধান্ত কি। আমি কি জানি, তার সিদ্ধান্ত কি তা জানি। তাহলে কি জানি, তার সিদ্ধান্ত কি তাই জানি। তাহলে এখানে এই যে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় কি, হোয়াট হিজ ডিসিশন ইজ। অতএব এটা ইয়ের মতো কাজ করছে, অবজেক্টের মতো কাজ করছে, তাই এটা হোয়াট হিজ ডিসিশন ইজ, এটা হলো নাউন ক্লোজ। একটা উদাহরণ লক্ষ্য করি, শি ডাজ নট নো, সে জানে না। হোয়াই আই ডিসলাইক হার, আমি কেন তাকে অপছন্দ করি। সে কি জানে না? সে জানে না আমি কেন তাকে অপছন্দ করি। ডিসলাইক, অপছন্দ করা। তাহলে সে কি জানে না, প্রশ্নের উত্তর কি আসে? আমি তাকে অপছন্দ করি, তাই সে জানে না। তাহলে এই হোয়াই আই ডিসলাইক হার এটা অবজেক্টের মতো কাজ করছে, অতএব এটা নাউন ক্লোজ। আমরা এখন দেখব যে নাউন ক্লোজ কি হতে পারে? প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। প্রিপজিশনের অবজেক্ট অর্থাৎ প্রিপজিশনের পরে যে অবজেক্ট বসে তাকে প্রিপজিশনের অবজেক্ট বলে। দেখা যাক প্রিপজিশন অবশ্যই থাকতে হবে। এক্সাম্পল দেখি, দেয়ার ইজ ট্রুথ, সত্য আছে। কোথায় আছে? এই যে ইন একটা প্রিপজিশন। ইন হোয়াট হি সেজ, যা সে বলে। তাহলে যা সে বলে তার মধ্যে সত্য আছে। তাহলে এই যে হোয়াট হি সেজ, যা সে বলে তার মধ্যে কি আছে? সত্য আছে। এখন এই যে প্রিপজিশন,
আমরা জানি যে প্রিপজিশনের পরে অবশ্যই নাউন বা প্রোনাউন থাকতে হবে। দেয়ার মাস্ট বি নাউন অর প্রোনাউন আফটার প্রিপজিশন। তাহলে এই যে প্রি অর্থ পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্ব অবস্থান, কার পূর্বে অবস্থান? অবশ্যই নাউন বা প্রোনাউনের। তাহলে এখানে তো প্রোনাউনের প্রশ্ন ওঠে না। তাহলে ইনের পরে যেহেতু নাউন থাকতে হবে, দেয়ার মাস্ট বি নাউন অর প্রোনাউন। তাহলে এই হোয়াট হি সেজ এটা তো আর প্রোনাউন না, প্রোনাউন সবসময় এক শব্দে হয়। তাহলে এখানে তো 3 শব্দ আছে, তাহলে এটা অবশ্যই প্রোনাউন না হলে কি হবে? নাউন। তাহলে এটা এই যে প্রিপজিশন, এই প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কাজ করেছে। প্রিপজিশনের পরে অবশ্যই নাউন বা প্রোনাউন থাকতে হবে। তাহলে হোয়াট হি সেজ, এই ক্লজটা যা সে বলে, এটা নাউন ক্লোজ হয়েছে। দেয়ার ইজ ট্রুথ ইন হোয়াট হি সেজ, সে যা বলে তাতে সত্য আছে। ইনের অবজেক্ট হিসেবে কাজ করেছে এই ক্লজটি, অতএব এটি একটা নাউন ক্লোজ। আরেকটি উদাহরণ দেখা যাক। আই অ্যাম নট শিওর, আমি নিশ্চিত নেই, অব হোয়াট উইল হ্যাপেন নেক্সট, পরে কি ঘটবে। আমি নিশ্চিত নই পরে সম্পর্কে, অব হলো সম্পর্কে, এখানে অ্যাবাউট অর্থে। I am not sure of what will happen next. পরে কি ঘটবে তার সম্পর্কে আমি নিশ্চিত নই। এই যে প্রিপজিশন অব, অতএব অবের পরে, প্রিপজিশনের পরে যা বসে এটা হয় নাউন অথবা প্রোনাউন। এটা তো প্রোনাউন হওয়ার প্রশ্নে ওঠে না, তাহলে কি? অবশ্যই নাউন। তাহলে হোয়াট উইল হ্যাপেন নেক্সট, এই জিনিসটা অর্থাৎ এই ক্লোজটি নাউনের মতো কাজ করেছে, বিধায় এটা নাউন ক্লোজ। আচ্ছা, নাউন ক্লোজ বাক্যে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে। কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে। কমপ্লিমেন্ট এবং অবজেক্ট অবশ্যই এক নয়। তাহলে অবজেক্টের সম্পর্ক থাকে ভার্বের সাথে, আর কমপ্লিমেন্টের সম্পর্ক থাকে সাবজেক্টের সাথে। দেখা যাক সেটা কি করে। নাউন ক্লোজ বাক্যে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে। যেমন, আর কমপ্লিমেন্টের ক্ষেত্রে যখন বসে তখন সাধারণত টু বি ভার্ব বসে। এখানে আমরা উদাহরণ দেখি, এক্সাম্পল, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে, এটা হলো তা যা আমি বলতে চাই। এটা হলো তা যা আমি বলতে চাই। তাহলে এই দিস এর সাথে ইজ দিয়ে এর পরের অংশটার সাথে একটা সম্পর্ক আছে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে, মানে হোয়াট আই ওয়ান্ট টু সে, যা আমি বলতে চাই। এই দিস মানে ইহা, এই ইহা আর হোয়াট আই ওয়ান্ট টু সে একই জিনিস। যেমন করিম ইজ এ ডক্টর, মানে কমপ্লিমেন্টটা বোঝার স্বার্থে বলছি, আর একটা ভিন্ন বাক্য বলছি। করিম ইজ এ ডক্টর, তাহলে ইজের পরে এ ডক্টর, তাহলে করিম ইজ এ ডক্টর। এই এ ডক্টর আর এই যে করিম একই ব্যক্তি। ওই ডাক্তারটাকে, ইজের সাবজেক্ট হলো করিম, তাহলে করিম ইজ এ ডক্টর, এ ডক্টরটা ওই করিমই, অর্থাৎ সাবজেক্ট। তাহলে কমপ্লিমেন্টটা অবশ্যই সাবজেক্টকে নির্দেশ করে। যেমন এখানে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে, তাহলে এটা হলো তা যা আমি বলতে চাই। তাহলে আমি যা বলতে চাই আর ইহা একই জিনিস, তাই এটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে। এখন আর একটা উদাহরণ আমরা লক্ষ্য করি। মাই বিলিফ ইজ দ্যাট হি উইল নট কাম, আমার বিশ্বাস যে সে আসবে না। মাই বিলিফ ইজ, আমার বিশ্বাস। আমার বিশ্বাসটা কি? বিশ্বাসটা হলো হি উইল নট কাম, সে আসবে না। সে আসবে না, এটাই আমার বিশ্বাস। আমার বিশ্বাস সে আসবে না, আর সে আসবে না আমার বিশ্বাস। অর্থাৎ বিশ্বাসটাই হলো সে আসবে না। তাই এই ইজ দ্বারা দুইটা জিনিস কানেক্টেড হয়েছে। মাই বিলিফ, আমার বিশ্বাস, সেটা কি? যে সে আসবে না। হয়তো তোমার বিশ্বাস কি? আমার বিশ্বাস হলো সে আসবে না। অর্থাৎ এই মুহূর্তে আমার বিশ্বাসটা হলো সে আসবে না, ওই জিনিসটাই হলো আমার বিশ্বাস। আচ্ছা, তারপর নাউন ক্লোজ বাক্যে অ্যাপোজিটিভ হিসেবে কাজ করে। অ্যাপোজিটিভ জিনিসটা হলো যে কোনো কিছুর ব্যাখ্যাকারী কিছু শব্দ, কোনো কিছুর বর্ণনাকারী কিছু শব্দ বাড়তি কিছু তথ্য দিয়ে সেটা বুঝতে সাহায্য করে।
হ্যাঁ, যেমন দ্য বিলিফ দ্যাট আল্লাহ ইজ ওয়ান নিডস নো প্রুফ। মাই বিলিফ ইজ দ্যাট হি উইল নট কাম। তো ওটা আরেকটা উদাহরণ আমরা লক্ষ্য করি, নাউন ক্লজ বাক্যে অ্যাপোজিটিভ হিসেবে কাজ করে বা করতে পারে। সেটা কি, যে অ্যাপোজিটিভ জিনিসটা তো আগেই বলেছি যে সেটা হলো কোনো জিনিসকে ব্যাখ্যা করে, কোনো জিনিসের ব্যাখ্যাকারী কিছু শব্দ, যে বাড়তি কিছু তথ্য দিলে তাকে বা ওই জিনিসকে চিনতে সুবিধা হয়, সেই ধরনের জিনিসকে বলা হয় অ্যাপোজিটিভ, বাড়তি কিছু তথ্য। দ্য বিলিফ দ্যাট আল্লাহ ইজ ওয়ান নিডস নো প্রুফ। তাহলে দ্য বিলিফ, বিশ্বাস, দ্য বিলিফ বিশ্বাস, বিশ্বাসটি কি? এই বিশ্বাসের ব্যাখ্যা হলো কি বিশ্বাস? দ্যাট আল্লাহ ইজ ওয়ান, দ্যাট আল্লাহ ইজ ওয়ান। এই যে দ্যাট দিয়ে শুরু হয়েছে এই ক্লোজটা, দ্যাট আল্লাহ ইজ ওয়ান, এটা একটা ক্লোজ। তাহলে এই ক্লোজটা কি করছে? অ্যাপোজিটিভ, একটা বাড়তি তথ্য বা ব্যাখ্যা হিসেবে কাজ করছে কার? এই বিলিফের। বিশ্বাসটা কি? বিশ্বাসটা হলো দ্যাট আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ হলো, আল্লাহ এক। এটা হলো এখানে একটা ক্লোজ, আর যেটা বিলিফের ব্যাখ্যা করছে। কিসের বিশ্বাস? আল্লাহ, যে আল্লাহ হলো এক, নিডস নো প্রুফ, কোনো প্রমাণের প্রয়োজন নেই। তাহলে বিশ্বাসটি হলো আল্লাহ এক, এই বিশ্বাসের কোনো প্রমাণের প্রয়োজন নেই। আল্লাহ এক, এই বিশ্বাসের কোনো প্রমাণের প্রয়োজন নেই। নিডস নো প্রুফ, কোনো প্রমাণের প্রয়োজন নেই। তাহলে এই বিশ্বাসটাকে ব্যাখ্যা করে এখানে বলা হয়েছে যে বিশ্বাসটা কিসের বিশ্বাস? দ্যাট আল্লাহ ইজ ওয়ান। এই ক্লোজ এখানে, এই বিশ্বাস, এই নাউনটা এখানে, বিলিফ হলো একটা নাউন, এইটার বাড়তি তথ্য হলো এইটা, তাই এটা পজিটিভের কাজ করছে। আর সর্বশেষ হলো the suspicion that Peter stole the pen was wrong. তাহলে এখানে আবার সাসপিশন হলো সন্দেহ। এই সন্দেহটা কিসের সন্দেহ? সন্দেহ হলো পিটার স্টোল দ্য পেন, পিটার কলম চুরি করেছিল, ওয়াজ রং। তাহলে যে সন্দেহ ছিল পিটার কলম চুরি করেছিল, এই সন্দেহ ছিল, যা ছিল ভুল, রং মানে ভুল। তাহলে এই সাসপিশন হলো এখানে নাউন। তাহলে এই সন্দেহ বা সাসপিশন, এটা কিসের সন্দেহ? সেটা হলো দ্যাট পিটার স্টোল দ্য পেন, পিটার কলম চুরি করেছিল। তাহলে এটা হলো এই বিশ্বাসের একটা ব্যাখ্যা। কিসের বিশ্বাস? এই সন্দেহের হলো একটা ব্যাখ্যা, দ্যাট পিটার স্টোল দ্য পেন, পিটার কলম চুরি করেছিল। তাহলে এটা এখানে বাড়তি ব্যাখ্যাকারী শব্দ হিসেবে কাজ করছে, এটা হলো অ্যাপোজিটিভ। তাহলে মূল হলো দ্য সাসপিশন ওয়াজ রং, এটা হলো মেইন ক্লোজ, আর দ্যাট পিটার স্টোল দ্য পেন, এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লোজটা কি করেছে? এই নাউন ক্লোজটা, এই ক্লোজটা এই নাউনের একটা বাড়তি তথ্য অ্যাপোজিটিভ হিসেবে কাজ করেছে, বিধায় এটা একটা নাউন ক্লোজ। তো প্রিয় দর্শক শ্রোতা, I don't want to prolong my today's session anymore. It is already a big video. Please don't be angry with me. Be sympathetic with me. For your betterment, I have continued for a long time, and so I will be very much sympathetic with me. And if you like my discussion, please share my video, give a like, and hit the bell icon so that my created videos may go to you as a notification. And finally, if you haven't yet subscribed to my channel, please subscribe and remain hale and hearty. To the no more. Allah Hafiz.